নমস্কার বন্ধুরা, আমি প্রতীক। আজ তোমাদের শোনাবো জাতক সমগ্রের 31তম এপিসোড, নন্দ জাতক। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ব্রহ্মদত্ত যখন পুরাকালে বারাণসীর রাজা ছিলেন, তখন বোধিসত্ত্ব একবার এক জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন। তখন তার এক আত্মীয় জমিদার ছিলেন। সে আত্মীয় জমিদারের এক তরুণী স্ত্রী ছিলেন। সেই রমণী এক পুত্র সন্তান প্রসব করেন। সেই বৃদ্ধ জমিদার তখন চিন্তা করতে লাগলেন, আমি বৃদ্ধ, আমার স্ত্রী যুবতী, আমার মৃত্যু হলে আমার এই যুবতী না জানি অন্য কোনো পুরুষকে আশ্রয় করবে। তখন সে আমার এই সমস্ত ধন আমার পুত্রকে না দিয়ে নিজে খরচ করে উড়িয়ে দেবে। অতএব আমার ধন এখনই মাটির গর্তে কোথাও পুঁতে রাখা যাক। এই ঠিক করে সে বৃদ্ধ তার নন্দ নামক এক ভৃত্যকে সঙ্গে করে একটি জঙ্গলে গেলেন। সেই জঙ্গলটি তারই অধিকার ছিল। বৃদ্ধ সেই জঙ্গলের এক জায়গায় মাটি খুঁড়ে তার সব সঞ্চিত ধন পুঁতে রাখলেন। তারপর নন্দকে বললেন, বাবা নন্দ, তুমি দেখবে আমার মৃত্যুর পর আমার পুত্র এই ধন পাওয়ার আগে এই জঙ্গল যেন কেউ বিক্রি না করে। কিছুকাল পরে বৃদ্ধ দেহত্যাগ করলেন। তারপর যথাকালে তার পুত্রও বড় হয়ে উঠল। তখন তার মা একদিন তাকে বললেন, বাছা, তোমার বাবা একদিন নন্দকে সঙ্গে নিয়ে বনে গিয়ে এক জায়গায় সব ধন পুঁতে রেখে আসে। তুমি এখন সেই কুল সম্পত্তি নিয়ে এসে রক্ষণাবেক্ষণ করো। এই কথা শুনে বিধবার পুত্র নন্দকে জিজ্ঞাসা করল, নন্দ মামা, বাবা কি বনে কোথাও ধন পুঁতে রেখে এসেছেন? নন্দ বলল, হ্যাঁ প্রভু। পুত্র বলল, তাহলে চলো, আমাকে জায়গাটা দেখিয়ে দাও। নন্দ তাতে রাজি হলে পুত্র কোদাল ও ঝুড়ি নিয়ে নন্দের সঙ্গে বনে গিয়ে উপস্থিত হলো। যেখানে ধন পোঁতা ছিল নন্দ সেখানেই দাঁড়ালো। কিন্তু কুমার তাকে জায়গাটা দেখিয়ে দিতে বললে তার মনে এমনই অহংকার জন্মালো যে সে কুমারকে গালি দিতে লাগলো। বলল, দাসীপুত্র কোথাকার, এখানে কোথায় ধন পাবি? কিন্তু কুমার এই গালাগালি শুনে কিছু মনে করলো না। সে বলল, চলো তাহলে, ধন যখন নেই তখন ঘরে ফিরে যাই। এর দুদিন পর আবার কুমার নন্দকে সঙ্গে করে সেইখানে গিয়ে হাজির হলো। কিন্তু নন্দ এবারেও সেইভাবে গালাগালি করতে লাগলো। অথচ বাড়ি থেকে বার হওয়ার সময় সে স্বেচ্ছায় ভালো মনে কুমারকে সঙ্গে করে আনে। কুমার সেদিন ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু নন্দের এই ভাবান্তরের কারণ সে বুঝতে পারল না। গুপ্তধনের এই ব্যাপারটা রহস্যময় হয়ে ওঠে তার কাছে। এতে নন্দের কোনো ছলচতুরি বা দুর্বিসন্ধি আছে কিনা তাও বুঝতে পারে না। তখন সে তার বাবার এক বন্ধু অন্য এক জমিদার বোধিসত্ত্বের কাছে এ বিষয়ে পরামর্শ করতে গেল। সে তাকে সব বৃত্তান্ত বলে জিজ্ঞাসা করল, নন্দ দিন দিন কেন এমন করে, এর কারণ বলতে পারেন? বোধিসত্ত্ব বললেন, নন্দ যেখানে দাঁড়িয়ে তোমাকে কটু কথা বলে তার নিচেই সব ধন পোতা আছে জানবে। আসলে তার মনে কোনো কুঅভিসন্ধি নেই। ওই গুপ্তধনের প্রভাবেই তার মনে গর্ববোধ জন্মে। সেই ধনের উপর দাঁড়ালেই তার মাথায় সব কিছু ওলটপালট হয়ে যায়। সেখান পরে এলে সে আবার সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠে। কুমার বলল, তাহলে আমার কর্তব্য কি? বোধিসত্ত্ব বললেন, তুমি তাকে নিয়ে আবার সেখানে যাও। সে যেখানে দাঁড়িয়ে তোমাকে কটু কথা বলে গালাগালি করবে, তুমি কিছু না বলে সেই জায়গায় মাটি করে সব ধন বার করে তার মাথায় চাপিয়ে দিয়ে বাড়ি নিয়ে আসবে। পরদিন কুমার বোধিসত্ত্বের পরামর্শ মতো নন্দকে সঙ্গে করে সেইখানে গেল। নন্দ যেখানে দাঁড়িয়ে তাকে কটু কথা বলতে লাগলো, কুমার সেই জায়গায় মাটি করে সব ধন বার করে ঝুড়িতে ভরে সেই ধন নন্দের মাথায় চাপিয়ে দিল। তারপর দুজনে বাড়ি ফিরে এলো। সেই দিন থেকে কুমার সব ব্যাপারে বোধিসত্ত্বের উপদেশ মতো চলত, তার নীতি উপদেশ মেনে চলত। বোধিসত্ত্বের কথা মতো দানাদি সৎকর্মে অনুষ্ঠান করতে লাগলো। এইভাবে জীবনযাপন করে সে মৃত্যুর পর তার কর্মানুরূপ ফল লাভ করল। নমস্কার।